হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আজকে আমাদের 10 মিনিট স্কুলের অ্যাডমিশনের যে ক্লাসগুলো হচ্ছে, অ্যাকাউন্টিংয়ের অ্যাডমিশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উৎপাদন ব্যয়। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই এই যে আমার বাম পাশে যেই একটি অ্যাকাউন্টের যে একটি ছকের বিভিন্ন কাঠামো করা আছে সেটি দেখে হয়তো অনেকেই গেস করে ফেলতে পারছো যে হ্যাঁ, আজকে আমরা উৎপাদন নিয়ে ব্যয় নিয়ে কথা বলবো। বন্ধুরা, ক্লাসের শুরুতে আমি তোমাদের সাথে যদি খুব মজার একটি ঘটনা শেয়ার করি, সেটি হচ্ছে যে আমি যখন তোমাদের মতো অ্যাডমিশনের পরীক্ষা দিচ্ছিলাম এবং তার আগে আমি যখন উচ্চ মাধ্যমিকের ক্লাস করতাম, তখন আমার কাছে না এই যে উৎপাদন ব্যয় এই চ্যাপ্টারটি অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে ক্রিটিক্যাল চ্যাপ্টার মনে হতো। ঠিক আছে, আমার কাছে কেন জানি মনে হতো আমরা যে নর্মাল যে অ্যাকাউন্টিং করতেছি তার থেকে এই উৎপাদন ব্যয়ের অ্যাকাউন্টিংটা একটু ডিফারেন্ট। আমার কাছে মনে হতো যে এই উৎপাদন ব্যয় অন্য কোনো একটা সার্টেন সেগমেন্ট নিয়ে কাজ করে। এবং আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম, আমি যখন অ্যাকাউন্টিংয়ের কস্ট অ্যাকাউন্টিংয়ের কোর্স করলাম, তখন আমি আসলে আরও এই চ্যাপ্টারটা সম্পর্কে বা এই পার্টিকুলার সেগমেন্ট সম্পর্কে অনেক বেশি আগ্রহী উঠেছে এবং এই সেগমেন্টটি অনেক বেশি ইন্টারেস্টিং। আচ্ছা, তোমাদের অত সব গল্প বাদ দিয়ে আমরা যে জিনিসটি করি যে হ্যাঁ, এই প্রথমত আমরা যে জিনিসটি জানবো সেটি হচ্ছে উৎপাদন ব্যয় অ্যাকচুয়ালি একটা ডিফারেন্ট সেগমেন্ট নিয়ে কাজ করে থাকে এবং উৎপাদন ব্যয় বেসিকলি তোমার প্রতিষ্ঠানের উৎপাদন এবং উৎপাদন খরচ নিয়ে কাজ করে থাকে। এবং হ্যাঁ, এই কারণেই তোমার হয়তো মাঝে মাঝে উৎপাদন ব্যয়টাকে একটু ডিফারেন্ট ওয়েতে ফাংশন করতে দেখা যায়, কারণ উৎপাদন ব্যয় একদম সার্টেনলি তোমার প্রতিষ্ঠানে এই যে উৎপাদন প্রক্রিয়ার জন্য যে খরচগুলো হয়ে থাকে সেই খরচগুলো নিয়ে কাজ করে থাকে। সুতরাং এই কারণে হয়তো উৎপাদন ব্যয় একটু ডিফারেন্ট একটা ভাইব আমাদেরকে দিয়ে থাকে তাদের আমাদের নর্মাল যে টাইপিক্যাল অ্যাকাউন্টিং রয়েছে সেই টাইপিক্যাল অ্যাকাউন্টিংয়ের তুলনায়। আচ্ছা বন্ধুরা, প্রথমে আমরা যে জিনিসটি জানবো সেটি হচ্ছে এই উৎপাদন ব্যয় বিবরণী বা উৎপাদন ব্যয় কস্ট অ্যাকাউন্টিংয়ের প্রাইমারি রিজনটি কি। বন্ধুরা, আমার মনে আছে যে আমার যে অ্যাডমিশন পরীক্ষাটি হয়েছিল সেই অ্যাডমিশন পরীক্ষার এই সেম প্রশ্নটি এসেছিল। আমার ঢাকা ইউনিভার্সিটি যখন সিউনিটের পরীক্ষা দিই আমি, তখন আমার এই প্রশ্নটি এসেছিল উৎপাদন ব্যয়ের প্রধান উদ্দেশ্য কি। এবং খুব মজার কথা বন্ধুরা, আমি এই কোয়েশ্চেন অ্যান্সারটি ভুল দিয়েছিলাম। আচ্ছা, এখন তোমাদেরকে সঠিক অ্যান্সার দিচ্ছি যে উৎপাদন ব্যয়ের প্রাইমারি যে রিজন সেটি হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। বন্ধুরা, এই প্রশ্নটি অর্থাৎ উৎপাদন ব্যয়ের প্রাইমারি রিজন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সিউনিটের ইতিহাসে যত পরীক্ষা এসেছে তার থেকে মিনিমাম 10 বারের থেকেও বেশিবার এই প্রশ্নটি কিন্তু পরীক্ষা এসেছে যে উৎপাদন ব্যয়ের প্রাইমারি রিজন কি। আমরা সবসময় মনে রাখবো যে উৎপাদন ব্যয়ের প্রাইমারি রিজন হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। বন্ধুরা, তোমরা কস্ট অ্যাকাউন্টিং বলতে যেটি বুঝিয়ে থাকে অর্থাৎ কস্ট বেসড অ্যাকাউন্টিং যেটি বলতে সেটি কিন্তু মূলত উৎপাদন ব্যয় বা কস্ট বেসড অ্যাকাউন্টিংয়ের একটি সেগমেন্ট হচ্ছে উৎপাদন ব্যয়, অর্থাৎ যেখানে তোমার ব্যয়ের সাথে সাথে অর্থাৎ ব্যয়ের উপরে কাজ করা হয়, অর্থাৎ কস্ট বেসড অ্যাকাউন্টিং। তোমার যেই পরিমাণ যে কোনো কিছুর জন্য ব্যয় হয় তার উপরে ভিত্তি করে অ্যাকাউন্টস তৈরি করা হয়। সুতরাং আমরা এটি দিয়েও কিন্তু মনে রাখতে পারি আমরা উৎপাদন ব্যয়কে কীভাবে মনে রাখবো যে এটা একটি কস্ট বেসড অ্যাকাউন্টিং সিস্টেম। তো যেহেতু কস্ট বেসড অ্যাকাউন্টিং সিস্টেম, এর প্রাইমারি রিজন হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা। সো আমরা সবসময় মনে রাখবো যে উৎপাদন ব্যয়ের প্রাইমারি উদ্দেশ্য কি, উৎপাদন ব্যয়ের প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা। আচ্ছা বন্ধুরা, আমরা একটু এই যে আমার হাতের বাম পাশে যে ছকটি আমরা তৈরি করেছি বা হাতের যে স্ট্রাকচারটি আমরা তৈরি করেছি এটি নিয়ে একটু কথা বলি। এবং বন্ধুরা মনে রাখবে যে আমাদের যদি উৎপাদন ব্যয় চ্যাপ্টার সম্পর্কে খুব সঠিকভাবে অ্যান্সার করতে হয় তাহলে এই ছকটি বা এই যে সিরিয়ালটি রয়েছে এটি মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। এবং এই সিরিয়ালটি ধরেই কিন্তু আমরা আমাদের উচ্চ মাধ্যমিকে অ্যান্সারগুলো করে থাকে। আচ্ছা, তোমরা যে উচ্চ মাধ্যমিকের সময় উৎপাদন ব্যয় চ্যাপ্টারটি করেছো বা উৎপাদন ব্যয় চ্যাপ্টারটি অবশ্যই তোমরা সবাই করেছো, তারা কিন্তু এই জিনিসটি সম্পর্কে বেশ পরিচিত। তো আমরা একটু এটি আবার রিভাইজ করে নিই এবং আমরা দেখবো যে আমাদের কীভাবে আমাদের অ্যাডমিশন পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে তা বেসিকলি এই ছকটা যদি তুমি ভালো মতো জেনে থাকো এই ছক থেকে ডিরাইভ কোশ্চেন অ্যান্সার করা ভেরি ইজিয়ার। সো বন্ধুরা, আমরা একটু দেখে নিই যে আমাদের এই ছকটি কীরকম। আচ্ছা, উৎপাদন ব্যয় বিবরণী বা উৎপাদন ব্যয় বিবরণী প্রাইমারি যে জিনিসটি সেটি শুরু হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল দিয়ে। আচ্ছা, সো প্রথম স্টেজটি এটিকে যদি আমরা ফার্স্ট স্টেপ বলি, ফার্স্ট স্টেপে আমাদেরকে কি বলা হচ্ছে, ফার্স্ট স্টেপে আমাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরি এই দুটি যদি আমি যোগ করি তাহলে আমি যেটি পাই সেটি হচ্ছে মুখ্য ব্যয়। অর্থাৎ আমার ফার্স্ট যেই আউটপুট সেটি হচ্ছে মুখ্য ব্যয় ইজ ইকুয়াল টু প্রত্যক্ষ
প্রত্যক্ষ কাঁচামাল প্লাস প্রত্যক্ষ মজুরি। আচ্ছা বন্ধুরা, এইখানে প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরি ছাড়াও আর যে এলিমেন্টটি মুখ্য ব্যয়ের আন্ডারে চলে আসতে পারে সেটি হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ। এই অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো হতে পারে তোমার ধর রয়্যালিটি খরচ বা এই ধরনের খরচগুলোকে আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচ বলি। কিংবা তুমি খুব সিম্পলি মনে রাখতে পারো সেটি হচ্ছে যে প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরি ছাড়া অন্যান্য যে কোনো প্রত্যক্ষ খরচ। বন্ধু তোমরা কি প্রত্যক্ষ খরচের আইডিয়াটা সম্পর্কে বুঝতে পারছো? প্রত্যক্ষ খরচের আইডিয়াটা কি? প্রত্যক্ষ খরচ হচ্ছে তোমার উৎপাদনের সাথে ডিরেক্টলি রিলেটেড, ডিরেক্টলি ম্যাটেরিয়াল। প্রত্যক্ষ কাঁচামাল এটা ডিরেক্ট ম্যাটেরিয়াল, প্রত্যক্ষ মজুরি ডিরেক্ট ম্যাটেরিয়াল বা তোমার প্রোডাক্টের ডিরেক্ট কোনো যে কন্ট্রিবিউশন করে থাকে সেটি হচ্ছে প্রত্যক্ষ খরচ। অন্যান্য যে কোনো প্রত্যক্ষ খরচ রয়্যালিটি খরচের মতো সেই প্রত্যক্ষ খরচগুলো হচ্ছে মুখ্য ব্যয়ের আন্ডারে যেয়ে থাকে। সো আমরা বন্ধুরা বুঝতে পারলাম যে আমাদের মুখ্য ব্যয় কি? আমাদের মুখ্য ব্যয় হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরি যোগ করে যে ব্যালেন্সটি আসে সেটি হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। আচ্ছা সেকেন্ডারি তোমাকে মুখ্য ব্যয়ের সাথে যে জিনিসটি যোগ করতে হবে সেটি হচ্ছে কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়গুলো কী কী বন্ধুরা? কারখানা উপরিব্যয়গুলো কী কীগুলো নিয়ে আমরা আরেকটু পরে একটু ডিটেলস ডিসকাশন করতে পারবো। বাট কারখানায় আমরা যেই ছকটি মনে রাখার জন্য যেটি মনে রাখবো যে তোমার কারখানায় প্রত্যক্ষ ব্যয় ছাড়া অন্য যে পরোক্ষ ব্যয়গুলো হয়ে থাকে পুরো উৎপাদন প্রসেসের সাথে তোমার ডিরেক্ট মেটেরিয়াল সাপ্লাই করা, সেই ডিরেক্ট মেটেরিয়ালগুলো প্রোডাকশন করার জন্য ডিরেক্ট লেবার, এগুলো ছাড়া তোমার কারখানার জন্য যেই খরচ হয়ে থাকে, কারখানা উপরিব্যয় ইজ বেসিকলি কারখানা খরচ, কারখানার জন্য যেই খরচগুলো হয়ে থাকে সেগুলো। এইটার ক্ষেত্রে তোমার যেটি হতে পারে এক কারখানার সুপারভাইজারের খরচ তোমার প্রত্যক্ষ ব্যয় হতে পারে, তোমার কারখানা উপরিব্যয় হতে পারে, কারখানার বিদ্যুৎ বিল তোমার কারখানা উপরিব্যয়, কারখানার ভাড়া তোমার কারখানা উপরিব্যয়। আচ্ছা বন্ধুরা, এই যে তোমরা কি একটু উৎপাদন ব্যয়ের সাথে আমাদের নর্মাল টাইপিক্যাল অ্যাকাউন্টিং এর ডিফারেন্সটা বুঝতে পারতেছো? আমরা ভাড়া কিন্তু আমাদের পরিচালন ব্যয়, ঠিক আছে? আমরা নর্মাল অ্যাকাউন্টসে আমরা যখন ভাড়া হিসাব করি এটাকে আমরা পরিচালন ব্যয় হিসাব করি। বাট আমি যখন আমার অ্যাক্টিভিটি বেসড কস্টিং করতেছি বা যেটাকে আমি নর্মালি তোমাদের জন্য সিম্পলি বলি উৎপাদন ব্যয় বিবরণী করতেছি, তখন কিন্তু এই ভাড়াটি কারখানা উপরি খরচের জন্য রয়েছে। অর্থাৎ আমি ব্যয়কে তার স্পেসিফিক যে সেগমেন্ট রয়েছে সেই সেগমেন্টে প্রথমে অ্যালোকেট করতে এবং এর মাধ্যমে কিভাবে আমি আমরা যেটা বলতেছিলাম যে আমাদের প্রাইমারি গোল হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। সো এর মাধ্যমে কিভাবে আমি আমার যে প্রাইমারি গোল ব্যয় নিয়ন্ত্রণ, এই ব্যয় নিয়ন্ত্রণ পর্যন্ত রিচ করতেছে। কারণ আমি যখন একটি ব্যয়কে পার্টিকুলার সেগমেন্টে ডিফারেন্ট ওয়ে সেগমেন্ট করতে পারবো তখনই আমি একমাত্র ফোকাস করতে পারবো যে আমি কি এখান থেকে কোনো ধরনের অস্টেরিটি মেজার্স নিতে পারি কিনা। সো এই কারণে আমি এটার প্রাইমারি গোল হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। সো বেসিক্যালি আমরা শেষ পর্যন্ত কি বলতেছি যে আমাদের প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরি এবং ইন সাম কেসেস অন্যান্য প্রত্যক্ষ খরচ মিলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। আচ্ছা বন্ধুরা, আমরা যে এইখান থেকে যেই ধরনের ম্যাথামেটিক্যাল ইকুয়েশনগুলো পাই এগুলো একটু লিখে রাখি, তাহলে আমি যেটি লিখতে পারি সেটি হচ্ছে মুখ্য ব্যয় ইজ ইকুয়াল টু প্রত্যক্ষ কাঁচামাল প্লাস প্রত্যক্ষ মজুরি। সো প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ মিলে যে জিনিসটি তৈরি হয় সেটি হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। আচ্ছা সো সেকেন্ডারি, তারপর স্টেজটিকে, তারপর হচ্ছে আমরা বলছি যে কারখানা উপরিব্যয়। মুখ্য ব্যয়ের সাথে যদি আমি কারখানা উপরিব্যয় যোগ দিই তাহলে আমি যে জিনিসটি পাই সেটি হচ্ছে উৎপাদন ব্যয়। সো বন্ধুরা, আমরা কিন্তু উৎপাদন ব্যয়ের দিকে যাচ্ছি। সো আমাদের একদম র উৎপাদন ব্যয়টা কি? র উৎপাদন ব্যয় হচ্ছে মুখ্য ব্যয় প্লাস কারখানা উপরিব্যয়। সো এখান থেকে আমরা কি বলতে পারি যে উৎপাদন ব্যয় ইজ ইকুয়াল টু কি? উৎপাদন ব্যয় ইজ ইকুয়াল টু কারখানা উপরিব্যয় উপরিব্যয় প্লাস প্রত্যক্ষ কাঁচামাল প্লাস প্রত্যক্ষ মজুরি।
সো বেসিক্যালি উৎপাদন ব্যয় বলতে কি বুঝে, উৎপাদন ব্যয় ইজ ইকুয়াল টু কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ। আচ্ছা বন্ধুরা, আমরা যে এই পাশে সূত্রগুলো লিখেছি এটা একমাত্র প্রাইমারি রিজন হচ্ছে তোমাদের মাথায় এর একটি কনসেপ্ট রাখা। সো আমরা যখন পরীক্ষায় অ্যান্সার করবো, আমরা হয়তো ডিরেক্টলি এত বড় ছক তুমি চিন্তা করে করতে পারবে না। সো তুমি যদি তোমার জন্য যদি এইটা ইজিয়ার হয় এইভাবে করতে পারো। আমি যখন আমার অ্যাডমিশন পরীক্ষা অ্যান্সার করতাম, আমি কিন্তু নর্মালি কোনো দিন কোনো ধরনের অ্যাকাউন্টসের সূত্র মনে রাখার চেষ্টা করতাম, র্যাদার আমি অ্যাকাউন্টিংয়ের যে কোনো বেস কস্টিংয়ের স্টেপ মনে রাখার চেষ্টা করতাম। আমি এইভাবে স্টেপ মনে রাখতাম। সেই কারণে আমি স্টেপও তৈরি করে দিচ্ছি, আমরা সূত্র আকারেও করছি। তো তোমাদের যার যেটা সিম্পলিয়ার মনে হয় তোমরা অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে সেই রুলটা ফলো করতে পারো। আচ্ছা, সো বেসিক্যালি আমি যখন উৎপাদন ব্যয় পাই, এখান থেকে আমার কি করতে হয়, এখান থেকে আমার প্রারম্ভিক চলতি কাজের মজুদ এবং সমাপনী চলতি কাজের মজুদ যোগ বিয়োগ করতে হয়। দেখো বন্ধুরা, সো আমি যা র ম্যাটেরিয়াল ইনভেস্ট করছি তার পিছনে যে টাকাটা আছে সেটা হচ্ছে আমার মুখ্য ব্যয়। তারপরে আমার কারখানায় যে খরচগুলো হয়েছে সেটি আমি যোগ করার পরে আমি পেয়েছি উৎপাদন ব্যয়। ঠিক আছে, সো দিস ইজ মাই র উৎপাদন ব্যয়। কিন্তু তোমার কিন্তু এই যে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, কারখানা ব্যয়, এর সাথে কিন্তু প্রারম্ভিক উৎপাদিত কাজের মূল্য, প্রারম্ভিক প্রস্তুতকৃত পণ্যের মূল্যগুলো ইনক্লুডেড করা হচ্ছে। সো এটি আমার যোগ বিয়োগ করতে হবে। সো এই জন্য আমি যোগ করব প্রারম্ভিক চলতি কাজের মজুদ এবং বিয়োগ করব সমাপনী চলতি কাজের মজুদ। অর্থাৎ আমার উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক যেই চলতি কাজের মজুদ আগে থেকে ছিল, অর্থাৎ আমার যে কাছে অনগোয়িং প্রসেসের যে প্রোডাক্টগুলো আমার ফ্যাক্টরিতে ছিল সেটা আমি যোগ করব, কারণ এটি আমার এই বছরের উৎপাদন ব্যয়ের সাথে যোগ হবে। কারণ আমার আগে থেকে যে চলতি কাজগুলো চলতেছিল সেটি আমার এই বছর কমপ্লিট হবে। এবং এখান থেকে আমি সমাপনী চলতি কাজের মজুদ বের করে দেবো, কারণ সমাপনী চলতি কাজের মজুদ তার মানে হচ্ছে যে এটি এখনও আমার এই হিসাবকালে আমি শেষ করতে পারিনি। সো খুব সিম্পলি আমরা কিন্তু আগের বছরে যেটি আমরা শুরু করেছিলাম সেটি আমি শেষ করবো এই বছর, তো সেটি আমি যোগ করবো বা সেটি আমি শেষ করেছি। কিন্তু যখন দেখো আমরা যখন লাস্ট দিন ডিসেম্বর 31 তারিখেও তোমার যে কাজটা অনগোয়িং, তুমি কিন্তু এটি কখনোই অ্যাকাউন্ট শেষ করার আগে শেষ করতে পারবে না। সো এই কারণে এটি হচ্ছে আমরা বাদ যাবে। সো আমাদের আমি যখন উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কাজের মজুদ যোগ এবং সমাপনী চলতি কাজের মজুদ বিয়োগ করব, তখন আমার চলে আসবে উৎপাদিত পণ্যের ব্যয়। সো আমার তার মানে আমি যদি উৎপাদিত পণ্যের ব্যয়ের সূত্র লিখি, উৎপাদিত পণ্যের ব্যয় ইজ ইকুয়াল টু প্রারম্ভিক চলতি কাজের মজুদ মাইনাস সমাপনী চলতি কাজের মজুদ। সো বন্ধুরা আমরা লিখতে পারি যে উৎপাদন ব্যয় প্লাস প্রারম্ভিক চলতি কাজের মজুদ এবং সমাপনী চলতি কাজের মজুদ। সো বেসিক্যালি আমাদের উৎপাদিত পণ্যের ব্যয় ইজ ইকুয়াল টু উৎপাদন ব্যয় প্লাস প্রারম্ভিক চলতি কাজের মজুদ প্লাস সমাপনী চলতি কাজের। সো এখান থেকে আমি কি পেলাম, এখান থেকে আমি উৎপাদিত পণ্যের ব্যয় পেয়ে গেছি। কিভাবে, কারণ আমাদের লাস্ট ইয়ারে যেগুলো এবছর উৎপাদিত হয়েছে সেটা আমি যোগ করেছি এবং এই বছর যেগুলো উৎপাদিত হয়েছে সেগুলো আমি বিয়োগ দিয়েছি। সো আই গট উৎপাদিত পণ্যের ব্যয়। এই বছর যে কটা পণ্য উৎপাদিত হয়েছে, আমাকে যদি কোনো সময় প্রশ্ন বলে যে উৎপাদিত পণ্যের ব্যয় বের করতে হবে, খুব সিম্পলি আমি উৎপাদিত পণ্যের ব্যয় বের করে ফেলব। এখন যেই জায়গাটাতে আমার নেক্সট স্টেপ সেটি হচ্ছে যে প্রারম্ভিক প্রস্তুত পণ্যের মজুদ আমার যোগ করতে হবে। বন্ধুরা আমি কিন্তু এই বছর উৎপাদিত পণ্যের ব্যয় পেয়েছি, কিন্তু এই বছর যদি আমি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে চাই তাহলে আমার কি করতে, সো আমার এই বছর যেটা প্রস্তুত হয়েছে সেটা অলরেডি বিক্রয়যোগ্য, কিন্তু আমার যদি আগের বছরের কিছু প্রস্তুত পণ্য বাকি থেকে থাকে সেটাও তো এই বছরের যোগ্য, সেটাও তো অলরেডি বিক্রয়যোগ্য। সো আমি যদি আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে চাই তাহলে আমি এর সাথে প্লাস প্রারম্ভিক প্রস্তুত পণ্যের মজুদ, অর্থাৎ আমার গত বছর প্রস্তুত যে মেটেরিয়ালগুলো ছিল যেটা সেল হয়নি সেটাও কিন্তু এই বছর বিক্রয়যোগ্য। সুতরাং আমার উৎপাদিত পণ্যের ব্যয় ইজ ইকুয়াল টু উৎপাদিত পণ্যের ব্যয় প্লাস প্রারম্ভিক পণ্যের মজুদ ইজ ইকুয়াল টু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সো আমি যদি লিখি যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় প্রারম্ভিক প্রস্তুত পণ্যের মজুদ, প্রারম্ভিক প্রস্তুত পণ্যের মজুদ প্লাস উৎপাদিত পণ্যের ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয়।
সো বন্ধুরা বেসিক্যালি আমি যদি বিক্রয়যোগ্য পণ্যের যাই সেটা আমি কি করব, আমি খুব সিম্পলি আমার এই বছর যেগুলো তৈরি হয়েছে এবং আমার গত বছর যেগুলো বিক্রয়যোগ্য আছে সেই দুটো প্লাস করলে আমি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাই। সো ফাইনালি মনে রাখতে হবে আমার উৎপাদন ব্যয় পণ্যের বিবরণী ফাইনাল যে কনক্লুশন, ফাইনাল যে রেজাল্ট ও আমাকে দেয় সেটি হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়। ফাইনালি ও আমাকে এইটা জানার চেষ্টা করছে আমার যে টোটাল এই বছর সেল হয়েছে, এই সেল এটা যদি আমি অ্যাক্টিভিটি বেসড কস্টিং করি, অর্থাৎ আমি যদি কোনো ধরনের আমি যদি কস্টিংয়ের বেসিসে করি তাহলে আমার এটার বিকৃত পণ্যের ব্যয় কত। বন্ধুরা এই জায়গায় তুমি কিন্তু ক্লিয়ার ডিফারেন্স দেখতে পাচ্ছ। আমি কিন্তু যখন আর্থিক বিবরণী করি, আমি যখন আয় বিবরণী করি, আয় বিবরণীতে আমি আমার যে বিক্রয় আয় হয় তার থেকে বিক্রয় সার্টেন বিক্রয় ব্যয়গুলো বাদ দেওয়ার পরে আমি হচ্ছে একটা বিকৃত পণ্যের ব্যয় পাই। বাট অ্যাক্টিভিটি বেস কস্টিং বা আমার যে কোনো ধরনের উৎপাদন ব্যয় বিবরণী এই ধরনের কস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম না। এই ধরনের কস্টিংয়ের ক্ষেত্রে আমি আমার বিকৃত পণ্যের ব্যয় করার জন্য আমার এটা প্রোডাকশন করার জন্য যে খরচগুলো রয়েছে শুধুমাত্র সেগুলো কাউন্ট করে আমি বিকৃত পণ্যের ব্যয় বের করি। সো এই ক্ষেত্রে আমি এখন বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পেয়ে গেছি, আর আমি বিকৃত পণ্যের ব্যয় কীভাবে পাবো? বন্ধুরা একটু চিন্তা করো, তোমার কাছে 100টা বল আছে যেটা তুমি বিক্রয় করছো, যেটা তোমার বিক্রয় করার জন্য রেডি, বন্ধুরা যেটা তোমার বিক্রয় করার জন্য রেডি। তুমি 100টা ক্রিকেট বল, ধরো তুমি 100টা ক্রিকেট বল তোমার কাছে রয়েছে যেগুলো তুমি বিক্রয় করার জন্য রেডি। এই 100টা বলের দাম 100 টাকা, প্রত্যেকটা পার পিস বলের দাম হচ্ছে 100 টাকা করে। সুতরাং তোমার কাছে যে 10,000 টাকার বল রয়েছে যেগুলো তুমি সেল করতে পারো, তোমার কাছে 10,000 টাকার প্রোডাক্ট রয়েছে। ওকে, এখন বন্ধুরা একটু চিন্তা করো, এই 10,000 টাকার বলের মধ্যে বছর শেষে তোমার কাছে 1,000 টাকার বল বাকি রয়েছে। তার মানে কি? তার মানে তোমার কাছে 1,000 টাকার বল বাকি রয়েছে, কিন্তু তোমার কাছে বছর শেষে ছিল 10,000 টাকা। তার মানে কি তুমি সেল করেছো কয় টাকা? 9,000 টাকা। সো তুমি 9,000 টাকার বল সেল করতে বন্ধুরা তুমি 9,000 টাকার বল সেল করতে পেরেছো। খুব সিম্পলি এখানেও তোমার কাছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আছে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে তুমি যদি সমাপনী প্রস্তুত পণ্যের মজুদ, সমাপনী প্রস্তুত অর্থাৎ তুমি যেটা এখনো সেল করতে পারো না, তোমার কাছে টোটাল 10,000 টাকার বলই সেল করার মতো রেডি ছিল, কিন্তু তার থেকে তুমি 1,000 টাকার বল সেল করতে পারো নাই। তার মানে কি তোমার বিকৃত বলের পরিমাণ কত? বিকৃত বলের পরিমাণ হচ্ছে 9,000 টাকা। সো এইটাও সেম, তোমার বিকৃত পণ্যের ব্যয় ইজ ইকুয়াল টু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস সমাপনী পণ্যের মজুদ। সুতরাং আমরা লিখতে পারি যে বিকৃত পণ্যের ব্যয়, আমরা যদি এটা একটু ডিফারেন্টলি দেখি তাহলে লিখবো যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস সমাপনী পণ্যের মজুদ। দিস ইজ হাউ আমি যেটা বের করতে পারি সেটি হচ্ছে আমার বিক্রিত পণ্য ব্যয়। এর থেকে আমি আমার যে পরিচালনা অপরিচালন খরচগুলো বাদ দেওয়ার পরে সেখান থেকে হচ্ছে আমি আমার মুনাফা বের করতে পারি। তো সেটা হচ্ছে আমার, কিন্তু বন্ধুরা সেটা আমার আর্থিক বিবরণী পার্ট, সেটা আমার উৎপাদন ব্যয় বিবরণী পার্টটা। সো দিস ইজ বেসিকলি আমাদের উৎপাদন ব্যয় বিবরণী। যে এইখানে হচ্ছে তোমাকে উৎপাদন ব্যয় বিবরণী সম্পর্কে যে ডিটেলস তোমার আইডিয়াটা দেওয়া হচ্ছে, যে দিস ইজ দ্য স্টেপস আমরা ফলো করব আমাদের যে কোনো উৎপাদন ব্যয় বিবরণীর প্রশ্ন সলভ করার জন্য। আচ্ছা, তো যেহেতু আমরা প্রশ্ন নিয়ে কথা বলছিলাম, আমরা প্রথমেই একটু একটা প্রশ্ন দেখে নিই যে কিভাবে আমরা এই প্রশ্নগুলো সলভ করব বা কিভাবে আমাদের উৎপাদন ব্যয় বিবরণী চ্যাপ্টার থেকে আমাদের নর্মালি কি ধরনের প্রশ্নগুলো এসে থাকে। তো বন্ধুরা তোমরা হয়তো প্রশ্নটা অলরেডি দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমাদের কাছে অনেক মজার লাগতে পারে যেটা হচ্ছে অনেকক্ষণ আমরা অনেক ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম কীভাবে সলভ করবো সেটা জন্য আমাদের ফার্স্ট প্রশ্নটা আমরা একটু থিওরিটিক্যাল একটা প্রশ্ন করেছি। আমরা একটু কথা বলেছিলাম না তোমাদের সাথে যে এই কারখানা উপরিব্যয়গুলো কি। সো আমরা একটু এই ধরনের কি ধরনের প্রশ্ন আছে সেটি আগে দেখে নিই। নিচের কোনটি কারখানা উপরিব্যয় নয়? তো বন্ধুরা একটু ভালো মতো লক্ষ্য করতে হবে, তোমাকে বলা হচ্ছে নিচের কোনটি কারখানা উপরিব্যয় নয়। এ মজুরি, 2 বিদ্যুৎ খরচ, 3 কারখানা ম্যানেজারের বেতন, 4 দারোয়ানের বেতন, 5 মেশিন মেরামতের খরচ। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি একটু ছকের দিকে লক্ষ্য করো, আমি কি বলেছিলাম যে কারখানা উপরিব্যয়গুলো কি? কারখানা উপরিব্যয়গুলো হচ্ছে সেই ব্যয়গুলো যেগুলো তুমি তোমার কারখানা ফাংশনাল রাখার জন্য খরচ করো।
তো তোমার কারখানা ফাংশনাল রাখার জন্য কি ধরনের তুমি খরচ করে থাকো সেগুলো তোমার কারখানা পরিবে। আচ্ছা আমরা যদি একটু শেষ থেকে শুরু করি, যেগুলোর সাথে আমরা এটা কোন অপশন নিতে পারি, মেশিন মেরামতের খরচ। আচ্ছা তোমার মেশিন মেরামত কেন করতে হয়? বিকজ তোমার কারখানা তো মেশিনগুলোর অংশ, মানে তোমার মেশিনগুলো নিয়ে তো একটা কারখানা তৈরি, তো তোমার মেশিনগুলো ফাংশনাল রাখার জন্য মেশিন মেরামত হয়, তার মানে এটি কারখানা ফাংশনাল রাখার জন্য। সুতরাং এটি মেশিন মেরামত খরচ হতে পারে না। তো মেশিন মেরামত যদি না হয়ে থাকে তাহলে কিন্তু কারখানা ফাংশন থাকা সম্ভব না। ডি অপশন, দারোয়ানের বেতন। আচ্ছা এই দারোয়ানের বেতন কেন দেওয়া হয় বন্ধুরা? দারোয়ানের বেতন দেওয়া হয় কারখানা সেফটি প্রোভাইড করার জন্য। সো দিস ইজ অলসো ফাংশনাল লেভেল অ্যাক্টিভিটি। সো এই কারণে আমার দারোয়ানের বেতনটিও ক্রস। আচ্ছা এরপরে আছে কারখানা ম্যানেজারের বেতন। বন্ধুরা যেখানে আমি তোমাদের একটা সিম্পল ট্রিক বলে দিই, সিম্পল ট্রিক হচ্ছে যে কোনো ব্যয়ের সাথে তুমি যদি দেখো না যে কারখানা শব্দটা লেখা আছে সাথে সাথে সেটা কারখানার উপরই ব্যয়, বাট অ্যাকচুয়ালি তুমি যদি এক্সপ্লেনেশন চাও কারখানা ম্যানেজারের বেতন, তার মানে কি কারখানা ম্যানেজার যে কারখানা সংক্রান্ত পুরো জিনিসটাকে সে ম্যানেজ করে, সো এটিও বাদ। বিদ্যুৎ খরচ। আচ্ছা বন্ধুরা একটা কারখানায় আমার যদি বিদ্যুৎ না থাকে সেই কারখানাও কিন্তু ফাংশনাল থাকা সম্ভব না, বিদ্যুৎ খরচও ক্রস। আচ্ছা লাস্ট মজুরি। আচ্ছা এইখানে তোমরা বন্ধুরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই মজুরিটা আসলে কিসের মজুরি? বন্ধুরা সবসময় মনে রাখবে তোমাকে যদি ডিরেক্টলি কিছু মজুরি বলে দেওয়া হয় তাহলে ফার্স্ট অফ অল ধরে নিবে এটা হচ্ছে একটা প্রত্যক্ষ মজুরি। আচ্ছা এখন তাহলে কি প্রত্যক্ষ মজুরিও কি কারখানা ফাংশনাল রাখার জন্য ব্যবহার করা হয়? না বন্ধুরা, প্রত্যক্ষ মজুরি কারখানা ফাংশনাল রাখার জন্য ব্যবহার না। তুমি চিন্তা করো যে তোমার যদি প্রত্যক্ষ মজুরি নাও থাকে তাও কারখানা ফাংশনাল থাকে, এই কারণে অ্যান্সারটি হচ্ছে মজুরি। আচ্ছা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমার ইনিশিয়ালি যে প্রশ্নগুলো মাথায় আসতো বা তোমাদের হয়তো অনেকেরই প্রশ্নগুলো মাথায় আসতেছে যে ভাইয়া আপনার যেমন বিদ্যুৎও যেরকম খরচ হয় আপনার প্রোডাকশন করার জন্য, মজুরিও তো আপনার প্রোডাকশন করার জন্য খরচ হয়, তাহলে কেন বিদ্যুৎ খরচ কারখানা উপরই ব্যয় হবে বা কিংবা আমার মজুরি কারখানা উপরে ব্যয় না? বন্ধু এই জিনিসটা তোমাকে যেভাবে চিন্তা করতে হবে তুমি এইটা চিন্তা করো, ধরো তোমার একটা কারখানার, ধরো আমাদের এই 10 মিনিট স্কুলের যে কোনো একটা কারখানা রয়েছে, আমরা জায়গায় যে কোনো ধরনের একটা কিছু প্রডিউস করে থাকি, ধরো আমরা তোমাদের জন্য মজার মজার ভিডিও প্রডিউস করে থাকি। সো এখন তুমি চিন্তা করো ধরো সেই জায়গায় সেই কারখানাটা মনে করো যে ওয়েলভাবে রান করার জন্য মনে করো যে আমার 10,000 টাকার বিদ্যুৎ প্রয়োজন হয়, ঠিক আছে? এখন চিন্তা করো যে তোমার এই মজুরি সেই জায়গায় ধরো আমার প্রত্যেকটা প্রোডাকশনের জন্য প্রত্যেকদিন 10,000 টাকা খরচ হয়ে থাকে। এখন তুমি এটা চিন্তা করো যে তোমার ধরো তোমার কাছে কোনো ধরনের মজুরি নেই, বাট তোমার কাছে বিদ্যুৎ খরচ রয়েছে, তোমার কাছে কারখানা ম্যানেজারের বেতন রয়েছে, তোমার কাছে দারোয়ানের বেতন রয়েছে, আমাদের কাছে মেশিন খরচ রয়েছে, মেরামত খরচ রয়েছে, সব কিছুর। তাহলে কি ওই কারখানাটা ফাংশনাল থাকবে কি থাকবে না? ওই কারখানাটা কিন্তু তখনও ফাংশনাল, বাট ওই কারখানা কোনো ধরনের প্রোডাকশন করতেছে না, কারণ প্রোডাকশন করার জন্য যে লেবার দরকার সেই লেবারের মজুরি তোমার হাতে নেই। বাট তুমি এবার এটা চিন্তা করো তোমার কাছে লেবারের মজুরির জন্য 10,000 টাকা রয়েছে, তোমার কাছে কোনো বিদ্যুৎ খরচের টাকা নেই, তোমার কাছে কোনো ধরনের বিদ্যুৎ খরচ নেই, তাহলে আমাদের এই প্রোডাকশনটা যেটা আমাদের যে প্রোডাকশন হাউস বা আমাদের যে কারখানাটা ওইখানে যদি কারেন্ট না থাকে, ইলেকট্রিসিটি না থাকে, আমার কাছে স্টিল লেবার থাকা সত্ত্বেও আমি কিন্তু কোনো মেশিন ফাংশনাল করতে পারবো না। যেহেতু আমি কোনো মেশিন ফাংশনাল করতে পারবো না সেহেতু আমার কারখানা চলবে না। সুতরাং আমার কারখানা ফাংশনাল রাখার জন্য মজুরি ইম্পর্টেন্ট না, আমার কারখানা ফাংশনাল রাখার জন্য বিদ্যুৎ খরচ ইম্পর্টেন্ট। সো দিস ইজ হাউ ইউ ক্যান থিঙ্ক আউট অফ ইট, যে তুমি কীভাবে আসলে এটা চিন্তা করতে পারবে, কারণ আমার কারখানাগুলো ফাংশনাল রাখার জন্য যে জিনিসগুলো দরকার হয় সেগুলোই আমার কারখানা উপরিবে। আমার কারখানা ফাংশনাল রাখার জন্য যেগুলো দরকার না, যেগুলো আমার প্রোডাকশনের জন্য দরকার সেটা হচ্ছে আমার মজুরি। তো তুমি এইভাবেও চিন্তা করতে পারো প্রত্যক্ষ খরচগুলো তোমার প্রোডাকশনের নাম্বারকে বাড়াতে পারে বা কমাতে পারে। তোমার কাছে 10 টাকা মজুরি আছে, তুমি একটা ভিডিও বানাতে পারছো, তোমার কাছে 10,000 টাকা মজুরি আছে, তুমি 100টা ভিডিও বানাতে পারছো, সে ফর এক্সাম্পল বন্ধুরা। সো তুমি তার মানে কি তোমার কারখানা কিন্তু স্টিল ফাংশনাল, বাট তোমার কাছে কারেন্ট বিল নেই, তোমার কাছে মনে করো যে কারেন্ট বিল 10,000 জায়গায় 5,000 টাকা, দ্যাট মিনস 5,000 টাকা অর্ধেক টাইমে তোমার কারখানায় কোনো ইলেকট্রিসিটি থাকে না, তোমার কারখানা ওই টাইমে ফাংশনাল থাকে না। সুতরাং এটা তোমার ডিরেক্টলি তোমার কারখানার ফাংশনিংয়ের সব সাথে রিলেটেড দেখে এটি কারখানা উপরিব্যয় বিদ্যুৎ খরচ এবং মজুরি কোনো ধরনের কারখানা উপরিব্যয় নয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা যে আমরা কীভাবে ব্যয়গুলোকে ভাগ করবো। বন্ধুরা আমরা এরপরে একটু একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবো, এরপর আমরা একটু ব্যয়গুলো নিয়ে আরও ইন ডিটেলস কথা বলে ক্লাসটি শেষ করবো। তো আমরা আগে একটু আমাদের নেক্সট ম্যাথ প্রবলেমটা দেখে নিই, বা এই ধরনের চ্যাপ্টার থেকে আমরা নর্মালি যে এই ধরনের ম্যাথগুলো এসেছে সেই ধরনের একটা ম্যাথের এক্সাম্পল একটু দেখে নিই।
সো বন্ধুরা, তোমরা হয়তো সবাই অলরেডি কোয়েশ্চেনটা দেখে ফেলেছো। আচ্ছা, তোমাদের এই ধরনের আমাদের ক্লাসে যে ধরনের এমসিকিউ প্রশ্নগুলো যখন আমরা সলভ করি, সো এই এমসিকিউ প্রশ্নগুলো সলভ করার সময় তোমরা নর্মালি যে জিনিসটা করতে পারো, তোমরা যখন যে অবস্থাতে হয়তো ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু ভিডিওটিকে এখানে পজ করে দিতে পারো। ভিডিওটি পজ করে তোমরা যদি কোয়েশ্চেনটি পড়ে নাও, কোয়েশ্চেনটি পড়ে তোমরা যদি উত্তরটি জেনে থাকো, যে দ্যাটস ভেরি গুড, বিকজ আমরা এই আলোচনাগুলো করেছি, সেই সময় তোমরা কিন্তু উত্তরটি আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারো এবং পরবর্তীতে দেখে নিতে পারো যে তোমাদের এই উত্তরটি আসলে সঠিক হয়েছে কিনা। বিকজ বন্ধুরা, তোমরা যদি কমেন্টে ইন্টারাকশনটা করো, তাহলে আরও অনেক বেশি ইন্টারাক্টিভ হয় এবং তোমার তোমার মানে এই ক্লাসটা নেওয়ার সময় তোমার যে অ্যাট্রাকশনটা, সেই অ্যাট্রাকশনটা হয়তো বৃদ্ধি পায়। আচ্ছা, তো আমরা চলে আসি একটু প্রশ্নটা আমি একটু রিড আউট করি, যেহেতু প্রশ্নটা অনেক বড়, তো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। একটি আর্থিক বছরে একটি প্রতিষ্ঠানের প্রত্যক্ষ কাঁচামাল ক্রয় 4,80,000 টাকা, কিন্তু ব্যবহৃত হয় 3,75,000 টাকা। সো বন্ধুরা, আমরা কি বলতে পারি যে আমার প্রত্যক্ষ কাঁচামাল ক্রয় হয়েছে কত? প্রত্যক্ষ কাঁচামাল ক্রয় হয়েছে 4,80,000 টাকা, এর মধ্যে ব্যবহৃত হয়েছে 3,75,000 টাকা। সো আমি যদি একটু সিম্পলি এই জিনিসগুলো লিখে রাখি, তো আমার প্রত্যক্ষ কাঁচামাল 4,80,000 টাকা, কিন্তু ব্যবহৃত হচ্ছে 3,75,000 টাকা। এই জায়গায় বন্ধুরা যে ক্যাচটি, আমরা উৎপাদন ব্যয় বিবরণী, আমি বারবার বলছি, অ্যাক্টিভিটি বেসড কস্টিং। এটা যেই ধরনের কস্টিং অ্যাক্টিভিটিগুলো হয়ে যায়, সেই ধরনের অ্যাক্টিভিটিগুলো নিয়ে এই কাজ করে। সুতরাং এই জায়গায় তুমি যখন দেখবে যে 4,80,000 টাকা তোমার প্রত্যক্ষ কাঁচামাল ক্রয়, কিন্তু ব্যবহৃত হচ্ছে 3,75,000 টাকা, এই ক্ষেত্রে তুমি যে ব্যালেন্সটি নেবে সেটা হচ্ছে 3,75,000 টাকা। অর্থাৎ তোমার প্রত্যক্ষ কাঁচামালের খরচটি হচ্ছে 3,75,000 টাকা। আমি যদি লিখে রাখি 3,75,000 টাকা। সো এরপরে কাঁচামাল ক্রয় প্রত্যক্ষ মজুরি 4 লক্ষ টাকা। আমি এখানে আমার প্রত্যক্ষ মজুরি ব্যালেন্স পাচ্ছি কত? প্রত্যক্ষ মজুরি আমার ব্যালেন্স হচ্ছে 4 লাখ টাকা। এই ম্যাথটা আমরা নিচে করবো, আমরা জাস্ট একটু লিখে রাখি 4 লাখ টাকা। কারখানা ও পরিব্যয় মজুরির 80% ধরা হয়ে থাকে। আচ্ছা, সো এইখানে তোমাকে কি ইনফরমেশন দেওয়া হয়েছে? ইনফরমেশন তোমাকে বলা হয়েছে যে তোমাকে এখানে কোনো ধরনের কারখানা ও পরিব্যয় ইন ডিটেলস বলা হয়নি। বন্ধুরা, যেহেতু আমরা সবাই জানি যে আমরা উচ্চ মাধ্যমিকের জন্য এই স্ট্রাকচারটা ফলো করি, বাট আমরা যখন এমসিকিউ করবো, আমাকে হয়তো কারখানা ভাড়া, কারখানা বিদ্যুৎ খরচ, কারখানা দারোয়ানের বেতন, এগুলো ডিরেক্টলি বলা থাকবে না। হয়তো আমাকে এই ধরনের একটা টার্ন অ্যারাউন্ড দেওয়া থাকবে যে কারখানার উপরই ব্যয় মজুরির 80% ধরা হয়। এখন আমি মজুরির 80% বের করতে পারি, তাহলে আমার মজুরির 80% কত? আমার মজুরির 20% হচ্ছে 80,000 টাকা। তার মানে আমার মজুরির 80% হচ্ছে 3,20,000 টাকা। সো কিন্তু এরপরে দেয়ার ইজ আ ক্যাচ। আমরা এই ধরনের ম্যাথগুলোতে একটু বন্ধুরা মনে রাখবে যে তোমাকে আমরা বারবার বলছি, এই ধরনের ম্যাথে সবসময় একটা এজিউম করে নেওয়া হয় যে এত টাকা কারখানা খরচ হবে, ওরা এজিউম করে কাঁচামাল ক্রয় করে এত টাকা কাঁচামাল হবে, বাট অ্যাকচুয়ালি যেটা হয় সেটাই কাজে লাগবে। সো অ্যাকচুয়ালি কত হয়েছে এটা বলা আছে, প্রকৃত ব্যয় 3,75,000 টাকা। সো আমরা এজিউম করেছিলাম যে আমাদের যে কারখানা উপরিব্যয় সেটি হয়তো হবে 3,80,000 টাকা, বাট এইটা হয়েছে 3,75,000 টাকা। সো আমার কারখানা উপরিব্যয় হচ্ছে 3,75,000 টাকা। এখন তারপরে আমাকে কি বলেছে? বিক্রয় ও সরবরাহ খরচ 2,50,000 টাকা। উৎপাদিত পণ্যের ব্যয় বের করো। সো বন্ধুরা, আমাদেরকে কি চেয়েছে? আমাদেরকে চেয়েছে এই যে উৎপাদিত পণ্যের ব্যয়। আচ্ছা বন্ধুরা, আমরা কি বলেছিলাম যে বিক্রয় ও সরবরাহ খরচ বা যে কোনো ধরনের পরিচালন খরচ, এটি কখন আসে? এটি বিক্রিত পণ্যের ব্যয়ের পর আসে। সুতরাং আমাকে যদি উৎপাদিত পণ্যের ব্যয় বের করতে হয়, তাহলে আমাকে এই ওয়েতে আসতে হবে। এই ক্ষেত্রে আমার কিন্তু এই বিক্রয় ও সরবরাহ খরচটি লাগছে না। সো দিস ইজ দ্য ক্রস। এখন যখন তোমাকে ধরো প্রারম্ভিক কাজের মজুদ বা সমাপনী কাজের মজুদ বলা থাকবে না, দ্যাট মিনস তোমার আগে কোনো প্রারম্ভিক কাজের মজুদ ছিল না, এবার কোনো সমাপনী কাজের মজুদও নেই। সো খুব সিম্পলি আমরা ম্যাথটি কিভাবে সলভ করতে পারি, দেখো আমরা কিন্তু পড়েছিলাম যে উৎপাদিত পণ্যের ব্যয় ইজ ইকুয়াল টু উৎপাদন ব্যয় প্লাস প্রারম্ভিক কাজের মজুদ প্লাস সমাপনী কাজের মজুদ। তো এখানে আমাদের উৎপাদন ব্যয় কত আমরা বের করে নেব, কিন্তু আমাদের বাকিগুলো কিন্তু জিরো। সো এখন আমি উৎপাদন ব্যয় কিভাবে বের করব? আমার উৎপাদন ব্যয় ইজ ইকুয়াল টু প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি প্লাস কারখানা উপরিব্যয়, এবং এটিই কিন্তু আমার মূলত অ্যান্সার। যেহেতু আমার এগুলোর অ্যান্সার, এই দুটি সেগমেন্টের অ্যান্সার যেহেতু আমার জিরো, মানে দুটি অ্যান্সার বলা নেই, তার মানে আমি এই অ্যান্সারটি হবে আমার উৎপাদিত পণ্যের ব্যয়। সো উৎপাদন ব্যয়ের সূত্রটি যদি আমি ইমপ্লাই করি, যে উৎপাদন ব্যয়
ইজ ইকুয়াল টু প্রত্যক্ষ কাঁচামাল প্লাস প্রত্যক্ষ মজুরি। সো প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে 3,75,000 টাকা প্লাস প্রত্যক্ষ মজুরি ইজ ইকুয়াল টু 4 লক্ষ টাকা, এবং আমাদেরকে বলা হচ্ছে যে প্রকৃত কারখানা উপরিব্যয় হচ্ছে 3,75,000 টাকা। সো এইটি হচ্ছে আমার টোটাল উৎপাদন ব্যয়। তো আমি যদি 4 লক্ষ টাকা এবং 3,75,000 এবং 3,75,000 টাকা, 10 লক্ষ টাকা, 11 লক্ষ টাকা এবং 11,95,000 টাকা। সো আমার টোটাল যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে আমার 11,95,000 টাকা। সো বন্ধুরা, তোমরা যেটি জিনিসটি করবে যে আমি কিভাবে অ্যান্সারটি বের করতে হবে, আমার প্রত্যক্ষ কাঁচামাল প্লাস আমার প্রত্যক্ষ কাঁচামাল কি পরিমাণ দেওয়া আছে, প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে আমার 3,75,000 টাকা, আমার প্রত্যক্ষ মজুরি রয়েছে হচ্ছে আমার 4 লক্ষ টাকা, এবং কারখানা উপরিব্যয়ের 75% ধরা হবে, কিন্তু আমার প্রকৃত ব্যয় বলা আছে। আমি তারপর যোগ করব 3,75,000 টাকা, 4 লক্ষ টাকা এবং 3,75,000 টাকা। তো যেটি হবে আমার 10 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 3 লক্ষ, 3 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ টাকা, 75,000, 1.5 লক্ষ টাকা। সুতরাং আমার ব্যালেন্স দাঁড়াবে হচ্ছে 10,50,000 টাকা বা 11,50,000 টাকা। আচ্ছা বন্ধুরা, সো আমরা এটা ব্যালেন্স করলে হবে 11,50,000 টাকা। সো বন্ধুরা, আমাদের অ্যান্সারটি হবে 11,50,000 টাকা। দুঃখিত বন্ধুরা, সি নাম্বার অ্যান্সারটি হবে না, অ্যান্সারটি হবে এ, 11,50,000 টাকা। সো বন্ধুরা, আমরা কিন্তু আশা করি বুঝতে পেরেছো যে তোমরা উৎপাদিত পণ্যের ব্যয় কিভাবে বের করবো, বা আমরা এই ধরনের যে কোনো ধরনের পণ্যের ব্যয় আমরা কিভাবে বের করবো। সো এইখান থেকে আমার টেকওয়েগুলো কি, টেকওয়েগুলো একটু আমি মাথায় রাখার চেষ্টা করি। প্রথমত, আমার উৎপাদন ব্যয়ের যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে যেই জিনিসটা অ্যাকচুয়ালি হয়েছে, রেদার যেই ব্যয়টা আমার অ্যাজিউম করা হয়েছে না। উৎপাদন পণ্যের ব্যয়ের ক্ষেত্রে সবসময় হয়তো অনেক ধরনের ব্যয় অ্যাজিউম করা নিয়ে থাকে, বাট অ্যাকচুয়ালি যেই ব্যয়টা হয়েছে আমরা সেই ব্যয়টাই কালেক্ট করব, এবং সেই ব্যয় অনুযায়ী আমরা আমাদের অ্যান্সারটি বের করার চেষ্টা করবো। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করে থাকবো। আচ্ছা বন্ধুরা, উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে আমরা তো বলেছি যে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করে। আচ্ছা, উৎপাদন ব্যয় নর্মালি কোন ধরনের ব্যয় নিয়ন্ত্রণ করে সেই বিষয়ে আমরা একটু কথা বলবো। সো বন্ধুরা, আমরা কিন্তু ফার্স্ট স্টেজেই দেখেছি যে উৎপাদন ব্যয় 2 ধরনের ব্যয় নিয়ে কথা বলে। এই 2 ধরনের ব্যয় কি? এই 2 ধরনের একটি ব্যয় হচ্ছে মুখ্য ব্যয়, এবং আরেকটি ব্যয় হচ্ছে কারখানা উপরিব্যয় বা পরোক্ষ ব্যয়। সো বন্ধুরা, আমরা নর্মালি 2 ধরনের ব্যয় নিয়ে কাজ করে থাকি, মুখ্য ব্যয় এবং কারখানা উপরিব্যয়। বন্ধুরা, আমরা কিন্তু কারখানা উপরিব্যয়ের আলোচনাটি ঠিক একটু আগেই করেছি যে কারখানা উপরিব্যয়গুলো কি, যেই ব্যয়গুলো তোমার কারখানা ফাংশনাল রাখার সাথে কাজ করে সেই ব্যয়গুলো হচ্ছে কারখানা উপরিব্যয়, এবং মুখ্য ব্যয় বা পরোক্ষ ব্যয়গুলো কি কি? বন্ধুরা, একটু সবসময় মনে রাখতে হবে, মুখ্য ব্যয়ের অপর একটা নাম হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, এবং কারখানা উপরিব্যয়ের অপর নাম হচ্ছে পরোক্ষ ব্যয় বা উপরিব্যয়। সো মুখ্য ব্যয় কি নিয়ে কাজ করে? মুখ্য ব্যয় হচ্ছে ডিরেক্টলি তোমার প্রোডাকশনের সাথে রিলেটেড, যেমন কারখানা কাঁচামালের ব্যয় কিংবা মজুরি, এই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে কাজ করে থাকে। সো বন্ধুরা, আমরা আরেকটি একটু এমসিকিউ করে দেখে নিই যে আমরা আসলে আমাদের এই যে উৎপাদন ব্যয় বা মুখ্য ব্যয়, এই ব্যয়ের কনসেপ্টটি নর্মালি বুঝেছি কিনা। এই প্রশ্নটিও আমাদের বিগত বছরের যে ভার্সিটির পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। আচ্ছা বন্ধুরা, তোমরা হয়তো প্রশ্নটি এখন দেখতে পাচ্ছ, নিচের কোনটি উৎপাদন পণ্যের ব্যয় নয়? বন্ধুরা, একটু দেখার চেষ্টা করবে যে নিচের কোনটি উৎপাদন পণ্যের ব্যয় নয়। এই উৎপাদন পণ্যের ব্যয় নয় মানে কি? দেখো, এই যে উৎপাদন ব্যয় নয়, এখন তার মানে উৎপাদনের সাথে রিলেটেড, অর্থাৎ কারখানার সাথেও রিলেটেডও না, প্রোডাকশনের সাথেও রিলেটেড না, সেই ধরনের ব্যয় করে।
মজুরি কি কারখানার সাথে রিলেটেড বা প্রোডাক্ট প্রোডাকশনের সাথে রিলেটেড? তো মজুরি অ্যান্সার হবে না। সি কারখানা সুপারভাইজারের ভেতর, কারখানা সুপারভাইজার আমরা বলেছিলাম যে কারখানা শব্দটা থাকলে আমি ধরে নিব যে এটি কারখানার সাথে রিলেটেড। ডি কারখানার যন্ত্রপাতি, এখানে আবারও কারখানার যন্ত্রপাতি রয়েছে, এটিও ক্রস। বি বিজ্ঞাপন ব্যয়, এবং এটি কারেক্ট অ্যান্সার। বন্ধুরা বিজ্ঞাপন কি কোনো ধরনের কোনোভাবে প্রোডাকশনের সাথে রিলেটেড? বিজ্ঞাপন হচ্ছে বন্ধুরা আমরা কি করি, আমরা একটা পণ্য সেল করার জন্য আমি বাইরে যেই ধরনের মার্কেটিং করে থাকি, বা ধরো আমি বাইরে যেই ধরনের এই সেল করার জন্য আমি বিভিন্ন ধরনের মানুষকে এটার প্রতি প্রভোগ করার জন্য আমি হয়তো টেলিভিশন, আমার ডিজিটাল কমিউনিকেশন যেভাবে বিজ্ঞাপন করে থাকি, এইটা কিন্তু ডিরেক্টলি প্রোডাকশনের সাথে কোনো রিলেশন রাখে না, তাই বিজ্ঞাপন ব্যয় হচ্ছে কোনো উৎপাদন ব্যয় নয়। আচ্ছা, তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের এই ধরনের ব্যয় সংক্রান্ত এমসিকিউগুলো কি ধরনের আসতে পারে। আচ্ছা বন্ধুরা, আমরা আমাদের ক্লাসে আজকে লাস্ট যে কনসেপ্টটা নিয়ে কথা বলে থাকবো সেটি হচ্ছে, এটা একটা বেশ ট্রিকি একটা জিনিস, বাট এটা খুবই ইজি একটা টপিক। সো বন্ধুরা স্থির ব্যয় ভার্সেস পরিবর্তনশীল ব্যয়। তো বন্ধুরা আমরা কিন্তু তোমরা যারা যেহেতু ব্যবসায়িক শিক্ষার স্টুডেন্ট, তোমরা অনেকবার এই ফিক্সড কস্ট, ডেলিভারি ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, এই কাজগুলো কিন্তু আমরা অনেক করেছি। যেমন ফিক্সড কস্টের ম্যাথ করেছি আমরা, ফাইন্যান্সে ফিক্সড কস্টের কাজ করেছি, আমরা অ্যাকাউন্টিংয়ে ফিক্সড কস্টের কাজ করেছি। সো বেসিক ডিফারেন্সটা কি বন্ধুরা সবসময় একটু মনে রাখবে। আমরা যেহেতু আগামী কয়েকদিনের মধ্যে আমরা অ্যাডমিশন এক্সামটি দিব, সো উই নিড টু বি প্রিপেয়ার্ড, উই নিড টু বি কনসেপচুয়ালি প্রিপেয়ার্ড অ্যাবাউট দিস থিংস। সো আমাকে স্থির ব্যয়ের পরিবর্তনশীল বেসিক কনসেপ্টটা কি? সো স্থির ব্যয়ের পরিবর্তনশীল ব্যয় তোমাকে যদি আমি একটা বেসিক কনসেপ্ট বলি, সেই বেসিক কনসেপ্টটা হচ্ছে, ধরো তোমার একটা রুম আছে, তোমার এই ধরনের একটা রুম আছে, যেই রুমে তুমি পার ডে 10,000 টাকার প্রোডাক্ট প্রডিউস করতে পারো। ধরো এই সেম রুমের ভাড়া হচ্ছে 2,000 টাকা, ভাড়া হচ্ছে 20,000 টাকা। ধরো এই ক্ষেত্রে তোমার কর্মচারীর, তোমার এই রুমটা মেনটেন করার জন্য ধরো একজন কর্মচারী রয়েছে যার বেতন 5,000 টাকা, এবং তোমার এই রুমের প্রোডাকশন ক্যাপাবিলিটি 10,000 টাকা। সো এই 10,000 টাকার লেবারের মজুরি ধরো তুমি পার ডে 10,000 টাকার পণ্য প্রডিউস করতে পারো। ধরো তোমার এর জন্য সে ফর এক্সাম্পল তোমার মজুরি দেওয়া লাগে 10,000 টাকা। সো তোমার হোল মান্থে ভাড়া দেওয়া লাগে 20,000 টাকা, কর্মচারী বেতন 5,000 টাকা, এবং হোল মান্থে মজুরি দেওয়া লাগে 10,000 টাকা। এর মাধ্যমে তুমি পার ডে 10,000 টাকার প্রোডাকশন করতে পারো। তার মানে তুমি 30 দিনে তুমি হচ্ছে তোমার 3 লক্ষ টাকার প্রোডাকশন করতে পারো। এই 3 লক্ষ টাকার প্রোডাকশনের জন্য এগুলো তোমার ব্যয়। আচ্ছা এইখানে বন্ধুরা এইখানে দিস ইজ দ্য ডিফারেন্স, কোনটি আমার স্থির ব্যয়, কোনটি আমার পরিবর্তনশীল ব্যয়। বন্ধুরা এই জায়গায় এই ফার্স্ট যে দুটি এলিমেন্ট, ভাড়া এবং কর্মচারী বেতন, এগুলো হচ্ছে তোমার স্থির ব্যয়, এবং এইখানে যে মজুরি রয়েছে এই মজুরি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। সো এখন কেন ভাড়া স্থির ব্যয় বা কেন মজুরি পরিবর্তনশীল ব্যয়? বন্ধুরা খুব সিম্পলি যদি তুমি চিন্তা করো, ধরো তুমি এক মাসে কোনো একটা মান্থে কোনো একটা কারণে তুমি কোনো ধরনের প্রোডাকশন করলে না। এখন তুমি যার থেকে রুমটা ভাড়া নিচ্ছ, তুমি কি তার কাছে গিয়ে বলতে পারবে যে আচ্ছা ভাইয়া, আমি যেহেতু এই মাসে কোনো ধরনের প্রোডাকশন করিনি, সো এই মাসে আমি কোনো ধরনের ভাড়া প্রোভাইড করবো না? তুমি এটা বলতে পারবে না, কারণ ভাড়া তুমি প্রত্যেক মান্থে দেওয়া লাগবে। সেই রুমটাতে তুমি কোনো প্রোডাকশন করো নাই, বাট সেই রুমটা অন্য কোনো ইকোনমিক্যাল অ্যাক্টিভিটির জন্য ওই যে ব্যক্তি তোমাকে ভাড়া দিচ্ছে সেই ইউজ করতে পারেনি, এই কারণে তোমার ভাড়াটি দেওয়াই লাগবে। সো দিস ইজ আ কল দ্যাটস ফিক্সড। এবং তুমি এই রুমটা মেনটেইন করার জন্য ধরো একটা কর্মচারী রেখেছে, এই লোকটা কিন্তু এই রুমে প্রোডাকশন হোক আর না হোক, সে কিন্তু প্রতিদিন এই রুমটা মেনটেইন করে। হয়তো তোমার এই রুমে কোনো ধরনের প্রোডাকশন হয় না, এই কারণে হয়তো রুমটা ময়লা হয় না, এই কারণে হয়তো তার রুম ঝাড়ু দেওয়া লাগে না, বাট এই রুমে যে কোনো ধরনের কাজ, যে কোনো ধরনের কোনো একজন ব্যক্তি আসা, যে কোনো কিছু করার কাজটা কিন্তু ওই কর্মচারী মেনটেন করে। সুতরাং সেও পার ডে তার কাজটি করে থাকে। অথবা তুমি তাকেও এটি বলতে পারবে না, যেহেতু এই মাসে কোনো প্রোডাকশন হয়নি এই কারণে তুমি এই মাসে বেতন পাও না, কারণ কি সে কিন্তু তোমার এই কাজের জন্য লায়েবল, এবং সেই তোমার এই কাজের জন্য অন্য কোনো কাজ করে না, সুতরাং তাকেও তোমার বেতন দিতে হবে। সো দিজ আর দ্য কস্ট, তুমি কিন্তু প্রোডাকশন না হলেও এড়াতে পারো না। এই কারণে এই কস্টগুলো হচ্ছে তোমার স্থির ব্যয়। বাট চিন্তা করো,
তুমি যখন বলবে যে আমি এই মাসে কোনো ধরনের প্রোডাকশন করিনি, তার মানে তুমি এই মাসে টোটাল 3 লক্ষ টাকার কোনো ধরনের প্রোডাকশন করো নি। এই 3 লক্ষ টাকার প্রোডাকশনের জন্য তোমার পার মান্থে 10,000 টাকার মজুরি খরচ দেওয়া লাগতো। কিন্তু তুমি যদি 3 লক্ষ টাকার প্রোডাকশন না করো, তোমার তো কোনো ধরনের লেবার খরচ হচ্ছে না, তুমি তো কোনো লেবার দিয়ে কাজ করাচ্ছ না, এই কারণেই তুমি প্রোডাকশন করতে পারতেছো না। তার মানে তুমি যখন প্রোডাকশন করতে পারতেছো না, তখন তোমার এই লেবারের কষ্ট দেওয়া লাগতেছে না। সো দিস ইজ দ্য কজ, যেটা তোমার প্রোডাকশনের উপর ডিপেন্ড করতেছে। সো এই কারণে তোমার এই মজুরিটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। সো বন্ধুরা, আমরা যদি বেসিক সামারি টানতে চাই, যেই ব্যয়গুলা তোমার প্রোডাকশনের উপর ডিপেন্ড করে বাড়ে বা কমে বা চেঞ্জ হয় বা ফ্ল্যাকচুয়েট করে, সেই ব্যয়গুলো হচ্ছে আমার পরিবর্তনশীল ব্যয়। এবং যেই ব্যয়গুলো আমার প্রোডাকশনের সাথে ডিপেন্ড করে, এটা ফ্ল্যাকচুয়েট করে না, সেই ব্যয়গুলো হচ্ছে আমার স্থির ব্যয়। সো বন্ধুরা, আমরা আমাদের লাস্ট যে এমসিকিউটি, সেটা আমরা স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে করবো। এর মধ্যে আমরা একটা সামারি করে ক্লাসটা শেষ করবো। সো আমাদের লাস্ট এমসিকিউটা, লাস্ট যে এমসিকিউ, সাইজ নর্মাল সাইজ থেকে অনেক ছোট। আচ্ছা, সো লাস্ট যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? এ বীমা, বি ব্যবস্থাপকের বেতন, সি কর্মকর্তাদের বেতন, ডি প্রত্যক্ষ কাঁচামাল, ই কলকবজার অবচয়। তো বন্ধুরা, আমরা একটু রিওয়াইন্ড করি যেই প্রসেসে। আচ্ছা, বীমা, এই বীমা তো আমি বছরের শুরুতে করে থাকি বা একটা সার্টেন টাইম পিরিয়ডের জন্য করে থাকি। তা আমি কোনো টাইমে যদি প্রোডাকশন অফ রাখি, আমি কি বলতে পারি যে আমি ওই মাসে আমার বীমা লাগবে না? কারণ আমি বীমার কভারেজ তো আমি সবসময় চাই, সুতরাং বীমা অপশনটি হবে না। বি ব্যবস্থাপকের বেতন, উনি একজন ম্যানেজমেন্টের লোক। আচ্ছা, তোমার কোম্পানির প্রোডাকশন যদি বন্ধ থাকে, বা আমরা তো বড় ধরনের কোম্পানির প্রোডাকশন বন্ধ থাকে না, ধরো বড় ধরনের কোম্পানির প্রোডাকশন নেমে গেছে, তো 10% প্রোডাকশন কমে গিয়েছে, এই কারণে কি তুমি তোমার ম্যানেজারকে কম বেতন দিতে পারবে? কখনোই দিতে পারবে না, কারণ তোমার ম্যানেজারের বেতনটা ফিক্সড এবং তার সাথে তোমার একটা চুক্তি রয়েছে, সুতরাং এটিও না। সি কর্মকর্তাদের বেতন, কর্মকর্তাদের বেতনও তুমি কাটতে পারবে না। ডি প্রত্যক্ষ কাঁচামাল, এবং বন্ধুরা প্রবলি এইটিই রাইট। আমরা লাস্ট অপশনটি দেখি কলকবজার অবচয়, তুমি যে কোনো অবস্থাতেই তুমি কলকবজার অবচয় করে থাকো। সো কেন কাজ প্রত্যক্ষ কাঁচামাল? কারণ বন্ধুরা, এই যে বললাম, ধরো তুমি তোমার 10% তোমার প্রোডাকশন কমিয়ে দিয়েছো, এই 10% প্রোডাকশন কমালে কিন্তু এই প্রোডাকশনের জন্য তুমি যে কাঁচামালগুলো ক্রয় করবে, এইটাও তুমি 10% কমিয়ে দিয়েছো। তাই এই প্রত্যক্ষ কাঁচামালটা চেঞ্জেবল বা ভ্যারিয়েবল। সো এই কারণে প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে তোমার পরিবর্তনশীল ব্যয়। সো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা আমাদের এখান থেকে কি ধরনের প্রশ্নগুলো এসে থাকে। সো বন্ধুরা, আমরা একদম যদি সামারি করার চেষ্টা করি, তাহলে আমরা কি করার চেষ্টা করলাম? আমরা আজকে এটি বোঝার চেষ্টা করেছি, প্রথমত উৎপাদন ব্যয় বিবরণী ইটস আ বেসিক্যালি ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাকাউন্টিং। এই অ্যাকাউন্টিংয়ের প্রাইমারি গোল কি? অ্যাকাউন্টিংয়ের প্রাইমারি গোল হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা। এই অ্যাকাউন্টিং কিভাবে কাজ করে? অ্যাকাউন্টিং প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরি থেকে মুখ্য ব্যয় বের করে, তারপর সেখান থেকে উৎপাদন ব্যয় বের করে, তারপর সেখান থেকে যেহেতু চলতি কাজের মজুদ রয়েছে, সেটি যোগ করে এবং বিয়োগ করার মাধ্যমে উৎপাদিত পণ্যের ব্যয় বের করে। সো সিম্পলি সেখান থেকে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয় বের করা হয়। সো এইখানে আমার যে জিনিসটি মনে রাখতে হবে, আমরা এই ধরনের এমসিকিউতে কী মনে রাখার চেষ্টা করছি? প্রথমত আমরা মনে রাখবো যে উৎপাদন ব্যয় বিবরণী যে কোনো ধরনের ম্যাথ আসলে তোমাকে যদি বলে দেওয়া হয় যে এত টাকা এজিউম করা হয়েছে বাট অ্যাকচুয়ালি এত টাকা খরচ করছে, আমরা সবসময় অ্যাকচুয়ালি যে টাকাটা খরচ হয়েছে সেটি করার চেষ্টা করবো। দুই, আমরা সবসময় মনে রাখবো যে আমাদের কোন জিনিসটি চেয়েছে, আমাদেরকে উৎপাদন ব্যয় চেয়েছে, তার পরবর্তীতে যদি আমরা এই ধরনের কোনো সংখ্যা দেওয়া থাকে, সেটি কোনো ধরনের ভ্যালু অ্যাড করে না, অর্থাৎ আমরা কোন স্টেজটি চেয়েছি এটি আমি মনে রাখার চেষ্টা করবো। এরপরে আমরা কি জেনেছি? আমরা জেনেছি যে আমাদের উৎপাদন ব্যয় আমরা দুই ধরনের ব্যয় নিয়ে কাজ করি, একটা হচ্ছে মুখ্য ব্যয়, একটা হচ্ছে কারখানা ব্যয়। মুখ্য ব্যয় হচ্ছে সেই ব্যয়গুলো যেই ব্যয়গুলোর ক্ষেত্রে সরাসরি প্রোডাকশনকে ফ্যাসিলিটেট করা, অর্থাৎ সরাসরি কাঁচামাল ক্রয় করে দেয়, সরাসরি মজুরির বেতন দেয়, এগুলো হচ্ছে আমার মুখ্য ব্যয়। বা অন্যান্য প্রত্যক্ষ কিছু খরচ রয়েছে যেমন রয়্যালিটি খরচ, এগুলো হচ্ছে আমার মুখ্য ব্যয়। এরপরে রয়েছে আমার কারখানা উপরিব্যয়। বন্ধুরা, কারখানা উপরিব্যয় ফার্স্ট ট্রিক্স কি? যে কোনো ব্যয়ের সাথে যদি কারখানা শব্দটি বলা থাকে, প্রথমত সেটি কারখানা উপরিব্যয়। সেটি যদি নাও থাকে, কারখানার সাথে রিলেটেড, কারখানাকে ফাংশনাল রাখার জন্য যে ব্যয়গুলো করা হয়, সেগুলো হচ্ছে তোমার কারখানা উপরিব্যয়। এবং লাস্টে যে আমরা আরেকটা ব্যয়ের সেগমেন্টেশন দেখলাম, স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়। এই স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়গুলো কি কি বন্ধুরা? স্থির ব্যয় হচ্ছে সেই ব্যয়গুলো যারা প্রোডাকশনের ফ্ল্যাকচুয়েট করার সাথে, যার কোনো ধরনের ডিপেন্ড করে না, যেটি ফ্ল্যাকচুয়েট করে না। এবং পরিবর্তনশীল ব্যয়গুলো হচ্ছে সেই ব্যয়গুলো যেগুলো প্রোডাকশন ফ্ল্যাকচুয়েট করার সাথে সেগুলো
ফ্ল্যাকচুয়েট করে থাকে। সো বন্ধুরা আশা করি তোমরা উৎপাদন ব্যয় বিবরণী সম্পর্কে বেশ ক্লিয়ার একটা আইডিয়া পেয়েছো। সো বন্ধুরা যেহেতু তোমাদের এক্সাম অনেক সামনে, সো তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক, এবং তোমরা যখনই আমাদের এই ভিডিওগুলো দেখতেছো তোমরা অবশ্যই 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 তোমাদের ফ্রেন্ডদেরকে কমেন্টে মেনশন করে আমাদের ভিডিওতে নিয়ে আসতে পারো বা শেয়ার করে নিয়ে আসতে পারো। বন্ধুরা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করবো যে আমরা যখন অ্যাডমিশন এক্সাম দিই তার আগে আমার প্রচুর রিসোর্সের দরকার হয়। সো আমাদের মধ্যে আমরা যারা এই ভিডিওটি দেখছি তাদের মধ্যে কিন্তু খুব বড় একটি ডিসপ্যারিটি রয়েছে। আমাদের কারো কাছে অনেক রিসোর্স রয়েছে, আমাদের কাছে কারো কাছে অনেক রিসোর্স নেই। তো একটু চেষ্টা করবো আমরা যাতে সবাই একটু শেয়ার করার মাধ্যমে অ্যাটলিস্ট আমাদের কাছে যেই রিসোর্সগুলো সবার কাছে যেতে পারে, আমাদের 10 মিনিটসগুলো আমরা যে কন্টেন্টগুলো তৈরি করি এই রিসোর্সগুলো যাতে আমরা একটু আমাদের সব বন্ধুদের কাছে বা খুব রুরাল অঞ্চলে যে মানুষটা আসলে ঢাকা শহরে সেটা ভালো কোচিং করতে পারে না সেই মানুষের কাছেও চলে যেতে পারে। সো বন্ধুরা বেস্ট অফ লাক ফর ইউর অ্যাডমিশন এক্সাম অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।